এই বাজেটকে জনবান্ধব হতে হবে সেই আশা সবাই রাখে। কৃষিকে আস্তে আস্তে করের আওতায় আনা যেতে পারে, ঠিক আছে। আমাদের আসলে জেলায় জেলায় বেশি বেশি করে কোল্ড স্টোরেজ বাড়ানো দরকার। এই বাজেটটা যে জনবান্ধব গণবান্ধব বলছে সরকার, সে কোন প্রেক্ষিতে গিয়ে সে বুঝবে যে দিস ইজ দ্য মানে বেস্ট ফর মি। তা আপনি যদি জানেন যে আপনার ট্যাক্স স্ট্রাকচারটা কেমন হবে, সেটা কিন্তু আপনার ভবিষ্যতের বিনিয়োগের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মূল্যস্ফীতি কমানোর জন্য কি গভর্নমেন্টের কোনো বাস্তব রোডম্যাপ আপনার চোখে পড়তেছে? মুদ্রানীতির সাথে রাজস্ব নীতি সমন্বয়ের কথা বলা হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মধ্যবিত্ত শ্রেণী হলে এমন একটা শ্রেণী যারা ওই যে দুই পাশ দিয়ে চাপে থাকে, কইতেও পারে না সইতেও পারে না, এমন একটা সিচুয়েশন আর কি, ঠিক আছে না। আসসালামু আলাইকুম, আবারও স্বাগতম প্যাট্রিয়ট লেন্সের আজকের পডকাস্টে। সবসময় তো কথা বলি রাজনীতি ভাবনা নিয়ে, আজকে একটু অন্য কিছু। সম্প্রতি হয়ে গেল জাতীয় সংসদে বাংলাদেশের এই যাবৎকালের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, 9,38,000 কোটি টাকার বাজেট। প্রচুর মিশ্র প্রতিক্রিয়া। বিরোধী দল গরিব মারার বাজেট একবার বলছে, একবার বলতেছে যে এই বাজেট ভর্তুকি সম্পন্ন বাজেট, এই বাজেট অতি আশাবাদী বাজেট, যে বাজেট বাস্তবায়ন সম্পন্ন মানে বাস্তবায়ন সম্মত নয়। এইসব বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে আছেন তরুণ অর্থনীতিবিদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর জাভেদ হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্যাট্রিয়ট লেন্সকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই বিশেষ সময় এই বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ধন্যবাদ ভাইয়া। আজকে আমরা কথা বলবো ছোটো ছোটো কিছু বাজেটের মানে অংশীদার নিয়ে। আসলে বাজেট নিয়ে প্রচুর মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখছি, মানুষের মনেও দেখছি, সংসদেও দেখছি। আসলে এই বাজেটটা কি জনবান্ধব নাকি রাজস্ব বান্ধব বাজেট? দেখেন, এটার উত্তর আসলে দুদিক থেকেই আছে। প্রথম কথা হচ্ছে যে জনগণের ম্যান্ডেটে নির্বাচিত একটা সরকার, তার প্রথম বাজেট, এই বাজেটকে জনবান্ধব হতে হবে সেই আশা সবাই রাখে। এখন প্রশ্ন হলো এই বাজেটটা জনবান্ধব হয়েছে কি না। না, এই বাজেটের অনেকগুলো দিক আছে যেগুলো আপনাকে বলতেই হবে, সেটা আপনি বিরোধিতা করার খাতিরে বিরোধিতা করলে হবে না। অনেকগুলো ব্যাপার আছে যেগুলো কিনা আপনার জনবান্ধব। যেমন আপনার ধরেন নিত্য প্রয়োজনীয় পণ্যে কর ছাড়ের কথা বলা হয়েছে, বা স্টার্ট আপের জন্য আপনার কর মৌকুফের কথা বলা হয়েছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো যদি দেখেন, তারপর আরেকটা বড় বিষয় ছিল যেটা সরকারের নির্বাচনের একটা বড় ম্যান্ডেটও ছিল, সেটা হলো সামাজিক সুরক্ষা খাতে ব্যয়। এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে দেখতে হবে যে এগুলো অবশ্যই বাজেটের একটা জনবান্ধব দিক। তবে একটা জনবান্ধব বাজেট বানানো খুব সহজ কাজ। সবচেয়ে বড় কাজ হচ্ছে সেটার ইমপ্লিমেন্টেশন। সেই ক্ষেত্রে আমার একটা বড় ধরনের রাজস্ব দরকার। আপনি যদি আমাদের এই বাজেটের এখন রাজস্ব লক্ষ্যমাত্রা দেখেন, তার পরিমাণ কিন্তু প্রায় 6,95,000 টাকা। এখন আমাদের যদি ট্যাক্স জিডিপি রেশিও দেখেন, অনলি 7%, লেস দেন 7% আসলে। সেই ক্ষেত্রে এই রেশিও দিয়ে কিভাবে রাজস্ব কালেকশন হবে এবং সেই রাজস্ব কালেকশনের মাধ্যমে কিভাবে এত বড় ব্যয় নির্বাহ করা হবে, এইটা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। তো আমি বলবো যে এটা বাজেটের শর্টফল না, এটা বাজেটের শর্টফল না, অবশ্যই এটা একটা চ্যালেঞ্জ, বাট চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হবে। সরকার মাত্রই চেয়ারে বসলো, সরকারকে সময় দিতে হবে। এই বাজেটের সবচেয়ে বড় দুর্বলতা কি আর সবচেয়ে বড় শক্তিটা কি? আচ্ছা, সবচেয়ে বড় শক্তি তো হচ্ছে যেটা বললাম যে আপনার সামাজিক সুরক্ষা খাতে ব্যয়, এবং আমার ধারণা রেকর্ড সংখ্যক ব্যয় এবার করা হচ্ছে এই খাতে। এরপর আপনার তরুণ উদ্যোক্তাদেরকে আগ্রহী করে তোলার জন্য নানান ধরনের 0% ভ্যাট দেওয়া হলো। ফ্রিল্যান্সারদের ক্ষেত্রেও তাই। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে আপনার কর মৌকুফ করা হয়েছে। তারপরে আপনি যদি এডিপির কথা বলেন, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা আমাদের, তার পার্সেন্টেজ কিন্তু প্রায় 33% করা হয়েছে টোটাল বাজেটের। এগুলো বাজেটের অবশ্যই একটা ভালো দিক। তবে একটা খারাপ দিকও আছে। বাজেটের খারাপ দিক না, বাজেটের খারাপ দিক না, বাজেটের সমস্যা হচ্ছে যে আমাদের সক্ষমতার ঘাটতির একটা কিন্তু ব্যাপার আছে। আপনি যদি চলতি অর্থ বছরে যে বাজেট আছে তার এডিপির ইমপ্লিমেন্টেশন দেখেন, দ্যাট ইজ অনলি 40.7%। তো আমাদের কিন্তু এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে হবে, এবং সেই ক্ষেত্রে আমরা যে প্ল্যানিংগুলো করছি, সেই প্ল্যানিংগুলা আসলে কতটুকু বাস্তবসম্মত, যারা প্রজেক্ট ডিরেক্টর আছে তারা বা কতটা এফিসিয়েন্টলি কাজ করতেছে, এদিকেও সরকারের নজরদারি দিতে হবে। তো মেইন কথা হচ্ছে যে সরকার যে একটা
শক্তিশালী বাজেট দিছে, এই শক্তিশালী বাজেটের সুফল তুলে আনার জন্য এট দ্য সেম টাইম সরকারের সেখানে তদারকিটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাইয়া, বাজেটে প্রায় 60টা নিত্য পণ্যের দাম 0.5% অগ্রিম কর নামানো হয়েছে। এটা থেকে আসলে বাজারের দাম সত্যি কমবে, নাকি আসলে ব্যবসায়ীদের লাভ হবে, একটা মার্কেট সিন্ডিকেশনের প্রভাবে আবার ব্যবসায়ীরা মুনাফা নিয়ে নেবে? একটা জিনিস খেয়াল করেন, আপনার কি মনে হয় যে বাংলাদেশে যে এই যে দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, এটা করার জন্য হচ্ছে না, এটা পুরোপুরি একটা সাপ্লাই সাইড শকের কারণে এটা হচ্ছে। সাপ্লাই চেইনের একটা গ্যাপের জন্য হচ্ছে। অ্যাবসলিউটলি। এখন এই যে করের যে ব্যাপারটা, এই কর ছাড়ের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আসলে সুবিধা পাবে কি, ভোক্তা নাকি ব্যবসায়ীরা? এই প্রশ্নটা যদি আমি একবারে অর্থনীতির তাত্ত্বিক দিক থেকে উত্তর দিতে আসি, জিনিসটা নির্ভর করতেছে প্রোডাক্টের ইলাস্টিসিটির উপরে। যদি প্রোডাক্টের সাপ্লাই হয় আপনার ডিমান্ড সাইডটা যদি হয় বেশি ইনইলাস্টিক, যেমন আমাদের যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেগুলো আছে, সেই ক্ষেত্রে ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু দাম না কমায়ও আপনার অধিক মুনাফা অর্জন করতে পারে। এই একটা ব্যাপার এখানে আছে। তবে কর ছাড় দেওয়া হয়েছে অবশ্যই একটা পজিটিভ দিক। এর সাথে সাথে আমাদের যে সাপ্লাই চেনের যে ডিসরাপশনটা আছে, সেই সমস্যাটা সমাধান করাটা খুব জরুরি। বিশেষ করে আমি একটা জিনিস যেটা বলবো, সেটা হচ্ছে যে আমাদের আসলে জেলায় জেলায় বেশি বেশি করে কোল্ড স্টোরেজ বাড়ানো দরকার। এই যদি কোল্ড স্টোরেজ আমাদের পর্যাপ্ত পরিমাণে থাকে, অনেক ক্ষেত্রে তাহলে এই যে হুটহাট যে সাপ্লাই যে ডিসরাপশনটা হচ্ছে সেটা কিন্তু হবে না, এবং সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে আপনার যে আমদানি নির্ভরতাও অনেক ক্ষেত্রে অনেকাংশে কিন্তু কমে আসবে। পতনশীল দ্রব্য যদি আমি সুরক্ষা করতে পারি, দেন আমার অটোমেটিক সাপ্লাইটা, ডিমান্ড ভার্সেস সাপ্লাইটা অটোমেটিক ক্লিয়ার হয়ে যায়। অ্যাবসলিউটলি। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই কোল্ড স্টোরেজ প্ল্যানিংটা আপনার বরং এই ক্ষেত্রে যদি সরকার ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করে, সেটা মনে ভালো হয় আর কি। স্টার্টআপ, ফ্রিল্যান্সার, কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ভ্যাট ছাড় দেওয়া হয়েছে, এটা কি আসলে ভবিষ্যতের অর্থনীতির বিনিয়োগ, নাকি এটা পপুলিস্ট চিন্তাভাবনা, নাকি ভোটের রাজনীতি, যে এই মানুষগুলো আমার সাথে থাকবে? সবগুলো প্রশ্নের উত্তর হ্যাঁ। কেন হ্যাঁ? দেখেন, আপনার অর্থনৈতিক দিক থেকে যদি আপনি চিন্তা করেন যে আমাদের এখন যে টোটাল জনসংখ্যার একটা বড় অংশ কিন্তু তরুণ, আমি যদি এদেরকে একটা স্টার্টআপের জন্য একটা বড় ফান্ড প্রোভাইড করতে পারি, সরকার মনে হয় একটা বড় অ্যামাউন্টের ফান্ড রেডি রাখতেছে ওদের জন্য, ঠিক আছে। তারপর যারা ফ্রিল্যান্সার যারা আছে, তা আমি যদি এই জাতীয় লোকগুলোকে একটা ইনসেন্টিভ দিয়ে ডিজিটাল পেশা আগ্রহী করতে পারি, এবং এরা যদি আমার জিডিপির একটা রিমার্কেবল পার্সেন্ট বাইরের থেকে নিয়ে আসতে পারে, সেটা তো অবশ্যই ভালো। রেমিটেন্সের মানে একটা সাপ্লিমেন্টারি প্রোডাক্ট চলে আসবে ফ্রিল্যান্সিংয়ের জন্য। দেশে বসে আমি বিদেশি টাকা ইনকাম করতেছি, এটা গেল একটা, এটা হলো অর্থনৈতিক দিক। আর রাজনৈতিক দিক হচ্ছে সরকারের ম্যান্ডেটই তো ছিল এটা, যে আপনার মানে তরুণ প্রজন্ম সরকারের দিকে কেন আকৃষ্ট হলো, তরুণ প্রজন্ম কেন সরকারকে ভোট দিল, অবশ্যই এটা একটা ব্যাপার আছে। সাধারণ মানুষ এই বাজেটের প্রভাবটা সবচেয়ে বেশি মানে কোথায় অনুভব করবে? মানে এই বাজেটটা যে জনবান্ধব, গণবান্ধব বলছে সরকার, গরিবের বাজেট, সবার জন্য মানে সহায়ক, এই বাজেটটা আসলে মানে সে কোন প্রেক্ষিতে গিয়ে সে বুঝবে যে দিস ইজ দ্য মানে বেস্ট ফর মি? তিনটা ব্যাপার বলবো। প্রথম ব্যাপার আসবে হচ্ছে আমার ওই যে নিত্য প্রয়োজনীয় পণ্যে, যে আপনার মনে হয় 60টা নিত্য প্রয়োজনীয় পণ্যের কথা বলা হয়েছে, যেখানে আপনার অ্যাডভান্স ট্যাক্সের পরিমাণ কমিয়ে সম্ভবত 0.5% আনা হয়েছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে এটা আপনার বাজারে একটা পজিটিভ ভূমিকা পালন করবে। কেন করবে? দেখেন, এই যে মিডল ইস্টের যে আনরেস্টটা গেল, তার কারণে কিন্তু জ্বালানির দাম বেড়ে গেছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে, জ্বালানি তো হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট র মেটেরিয়ালস আমাদের উৎপাদনের জন্য, যেটা লাগে। সেই ক্ষেত্রে অ্যাবসলিউটলি, তো সেক্ষেত্রে আমি যদি এদের অ্যাডভান্স ট্যাক্সের পরিমাণটা কমায় নিয়ে আসতে পারি, তাহলে আমার কিন্তু প্রোডাকশন কস্ট কিছুটা কমে আসতেছে, যেটার একটা প্রভাব বাজারে পড়া উচিত। ডিপেন্ডস অন আপনি সিন্ডিকেট এবং মধ্যস্বত্বভোগী যারা আছে তাদেরকে কিভাবে মেনটেন করতে পারতেছেন, তাদেরকে কতটুকু আপনি কন্ট্রোল করতে পারতেছেন, এইটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনার বিশেষ করে যারা নিম্ন আয়ের লোক, তাদের জন্য নানান ধরনের সামাজিক সুরক্ষা খাতের কথা বলা হয়েছে, ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, কৃষক কার্ডের কথা বলা হয়েছে, এরকম আরও যতগুলো কার্ড আছে, এটার যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয়, এটার অবশ্যই একটা পজিটিভ ইনফ্লুয়েন্স আমাদের ইকোনমিতে পড়বে। 3 নাম্বার একটা ব্যাপার আছে, এটা নিয়ে আমি অখুশি বলবো না, বাট আমাকে খুশি করার হয়তো আরেকটু জায়গা ছিল। সেটা হচ্ছে আপনার যেটা ওই করমুক্ত আয়সীমা যেটা ছিল 3,50,000 টাকা, সেটাকে বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে বোধহয়। তা আমার কাছে মনে হয়েছে যে এই অ্যামাউন্টটা আর একটু বেশি হলে ভালো হতো, মানে সেটা যদি আমাদের ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করে করা হতো, তাহলে
বেটার ছিল। আরও ভালো হতো। এই বাজেটের মূল ফোকাস আপনার কাছে কোনটা মনে হচ্ছে? গ্রোথ, ইনফ্লেশন কন্ট্রোল নাকি রেভিনিউ কালেকশন? দেখেন, আপনি যদি ইকোনমির দিকে এই মুহূর্তে তাকান, আমাদের এই সরকার কোন ইকোনমিকে নিয়ে আসছে? গত 1.5 দশকের ভেঙে পড়া একটা ইকোনমিকে নিয়ে আসছে। তো আমাদের এখন এই পর্যায়ে গ্রোথও দরকার, ইনফ্লেশন কন্ট্রোলও দরকার, রেভিনিউ কালেকশনও দরকার। কারণ গ্রোথ না হলে আপনি রেভিনিউ কালেকশন করতে পারতেছেন না। রেভিনিউ কালেকশন না হলে আপনি যে প্রমিসগুলো করছেন যে আমি এই খাতে এত এত টাকা ব্যয় করব, সেটা তো ব্যয় করতে পারতেছেন না। সো আপনার আসলে এই তিনটাকে সমন্বয় করে একটা কনক্রিট ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশন পলিসির দিকে আসা উচিত। আচ্ছা, আমাদের দেশের বাজেট, স্পেশালি এই বাজেট বলেন বা রেগুলার যে বাজেটগুলো, এটা কি যতটা বেশি ইকোনমিক ডকুমেন্ট নাকি আসলে পলিটিক্যাল ডকুমেন্ট? দেখেন, অর্থনীতি তো আর রাজনীতির বাইরে না। এখন প্রত্যেকটা সরকারেরই যে বাজেট, সেটা কিন্তু তার পলিটিক্যাল এজেন্ডাকে বাস্তবায়ন করে। তো আমাদের এই সরকার যেমন বলতেছে যে আমি গণবান্ধব একটা বাজেট দিতে চাচ্ছি বা দিয়েছি, সেক্ষেত্রে আমাকে অনেকগুলো ব্যয়ের খাত আছে, ঠিক তেমনি আয়ের খাতও কিন্তু সৃষ্টি করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এখানে তাহলে ইকোনমিক ডকুমেন্টটা কোথায় হলো? ইকোনমিক ডকুমেন্টটা হলো যে দেখেন, এই বাজেটের একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিক হলো, যেটা কিন্তু অন্যান্য বছরের বাজেটে নেই, বা আমার ধারণা বাংলাদেশের ইতিহাসে প্রথম, যে আগামী 5 বছর আমাদের ট্যাক্স স্ট্রাকচারের রোডম্যাপটা কী হবে সেটা কিন্তু এটা বলে দিছে, এই বাজেটে বলা আছে। তা আপনি যদি জানেন যে আপনার ট্যাক্স স্ট্রাকচারটা কেমন হবে, সেটা কিন্তু আপনার ভবিষ্যতের বিনিয়োগের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে। সেদিক থেকে চিন্তা করলে অবশ্যই এটা একটা ইকোনমিক ডকুমেন্ট। পলিটিক্যাল ডকুমেন্টও আছে, সেটা হচ্ছে যে আপনার এই যে আপনার সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি বলেন, বা কৃষকদেরকে আপনার বা কৃষি ঋণের কথা যদি আমরা বলি, ঠিক আছে, বা নতুন পে স্কেলের কথাই যদি বলেন, তো এগুলো তো আপনার একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। হ্যাঁ, গ্রোথ টার্গেট 6.5%, হ্যাঁ, ইনফ্লেশন 7.5। হ্যাঁ, এটা কি কন্ট্রাডিক্টরি না? কখনোই কন্ট্রাডিক্টরি না। এটা আপনি যদি ইকোনমিক্সের থিওরি অনুসারে আসেন, ঠিক আছে, এটা ঠিক আছে। আপনার এটা ফিলিপস কার্ভ বলে আমাদের একটা জিনিস আছে, যেটা আমরা একেবারে ইকোনমিক্সের, বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক্সের ফার্স্ট কোর্সেই পড়ানো হয় আর কি। তো এখানে দেখা যায় কি যে দেয়ার ইজ আ পজিটিভ রিলেশনশিপ বিটুইন দ্য ইকোনমিক গ্রোথ অ্যান্ড দ্য ইনফ্লেশন। সেদিক থেকে চিন্তা করলে আমার 6.5%, 7.5% ঠিক আছে। দেখেন, আমি যদি এভাবে চিন্তা করি যে আমার ইকোনমিতে এখন গ্রোথ দরকার, এবং তার জন্যে সরকার যদি কিছু টাকা খরচ করে মানুষের যে অ্যাগ্রিগেট ডিমান্ড সেটাকে ইনফ্লুয়েন্স করে, আমাদের মানে থিওরিটিক্যালি যদি বলি এটা ডান দিকে নিয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে কি আমাদের যেমন আউটপুটও বাড়তেছে, প্রাইস লেভেলও বাড়তেছে, দ্যাট মিনস ইনফ্লেশনও বাড়তেছে। তা আউটপুট বাড়াটা তো আমার গ্রোথের লক্ষণ, অন্যদিকে প্রাইস লেভেল বাড়াটা কিন্তু আমার ইনফ্লেশনের লক্ষণ। মূল্যস্ফীতি কমানোর জন্য কি গভর্নমেন্টের কোনো বাস্তব রোডম্যাপ আপনার চোখে পড়তেছে? অনেকগুলো বাস্তব রোডম্যাপই আছে। যেমন আপনার ধরেন, আপনি যদি আমাদের ফুড ইনফ্লেশনটা দেখেন, সেটা কিন্তু 14%-এর কাছাকাছি। তো সেই ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় পণ্যে যে কর ছাড় দেওয়া হয়েছে, সেটা আমাদের কী বলে এটাকে, মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে একটা ভূমিকা পালন করতে পারে। এছাড়াও মুদ্রানীতির সাথে রাজস্ব নীতি সমন্বয়ের কথা বলা হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, ঠিক আছে। যখন তখন আমি পার্সোনালি, আমার যদি আপনি আমাকে পার্সোনাল বিলিফের কথা বলেন আর কি, যে ধরেন আমার এখন সরকারি ব্যয় নির্বাহ করতে হবে, তার জন্য যদি আমি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নতুন টাকা ছাপানোর ব্যবস্থা করি, আমার কাছে মনে হয় যে এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত আর কি। অ্যাবসলিউটলি, সেটা আমার কিন্তু ইনফ্লেশনকে আরও বাড়িয়ে নিয়ে যাবে, ঠিক আছে। সো আমার আসলে এই যে সামাজিক সুরক্ষা খাতে যে ব্যয়গুলো তখন করা হচ্ছে, সেটা কিন্তু ব্যাকফায়ার করবে, বুমেরাং হয়ে ফিরে আসবে। তো এই সমন্বয় সাধনের ব্যাপার আছে। তো এইগুলা গেল যেমন। তবে যেটা আমি বলবো, শুধুমাত্র বাজেটের উপর ভিত্তি করে কিন্তু একটা দেশের মূল্যস্ফীতিকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, সেক্ষেত্রে আরও অন্যান্য বিষয়ও আছে। সেটা মধ্যপ্রাচ্যের ইস্যুও বলেন, বাণিজ্য নীতিও বলেন, মুদ্রানীতিও বলেন, এই ব্যাপারগুলো গ্লোবাল ইকোনমিক্স একটা বড় ফ্যাক্টর কাজ করে। অ্যাবসলিউটলি। তো এই ব্যাপারগুলো আপনার সমন্বয় সাধন করতেই হবে। বাংলাদেশের করদাতার সংখ্যা কম নাকি করের চাপ বেশি, কি মনে হয়? করের চাপ তো অন্যান্য স্ট্যান্ডার্ড দেশের মতোই আমাদের এখানে আছে। আমি বলবো করদাতার সংখ্যা কম। দেখেন, আমাদের তো আসলে এই আনডকুমেন্টেড প্রচুর খাত আছে, ঠিক আছে। এই খাতগুলোকে কিন্তু আমাদের অ্যাকনলেজ করা উচিত।
কৃষিকে আস্তে আস্তে করের আওতায় আনা যেতে পারে, ঠিক আছে। তারপরে এই করের মূল বোঝা তো অ্যাকচুয়ালি বহন করতেছে ধরেন মধ্যবিত্ত শ্রেণী। মধ্যবিত্ত শ্রেণী হলে এমন একটা শ্রেণী যারা ওই যে দুই পাশ দিয়ে চাপে থাকে, কইতেও পারে না সইতেও পারে না, এমন একটা সিচুয়েশন আর কি, ঠিক আছে না। তো না পারে হাল চইতে, না পারে 5 স্টারে খাইতে, তার জন্য তো এখন একটা নিম্নবিত্ত যে আছে ধরেন তাকে প্রোটেক্ট করার জন্য সরকার সামাজিক সুরক্ষা খাতে ব্যয় করতেছে। উচ্চবিত্ত যে আছে সে হয়তো বা তার ফিউচার প্ল্যানিং এর জন্য সে কিভাবে ভবিষ্যতে ট্যাক্স দিবে তার কাছে সেই ব্যবস্থা একটা আছে। পলিসি এন্ড প্রসেস তারা মেকানিজম করে ফেলছে। কিন্তু মধ্যবিত্তের ক্ষেত্রে যদি আসেন তার মাসের বেতনের টাকা ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু টিডিএস করে তার একটা টাকা কেটে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যেটা হচ্ছে কি আসলে যেই শ্রেণীটা মূলত কর দিতেছে তাদের উপরে না করের বোঝাটা বেশি হয়ে যাচ্ছে। এই যে ঘাটতি বাজেট, এই বাজেটে ভালো ঘাটতি আছে, ঘাটতি বাজেট এটা কি সাহসী সিদ্ধান্ত নাকি ভবিষ্যতের জন্য একটা ঋণের বোঝা, কি মনে হয় আপনার জন্য? দেখেন ঘাটতি বাজেট, ঘাটতিটা কেন হলো? ঘাটতিটা কেন হলো যে সরকারের অনেকগুলো কিন্তু প্রমিস, যার কারণে সরকারকে প্রচুর ব্যয় করতে হচ্ছে। সেই হিসাবে যদি আয়ের কথা বলি আমাদের প্রায় ঘাটতি বাজেটের পরিমাণ 2,43,000 কোটি টাকা। এখন প্রশ্ন হলো এই 2,43,000 কোটি টাকা কিভাবে অর্থায়ন হবে? একটা বড় সোর্স কিন্তু চলে আসতেছে বিদেশি ঋণ থেকে। সেই ক্ষেত্রে এই বিদেশি ঋণের উপর যদি আমাদের নির্ভরতা দিন দিন বাড়তে থাকে সেটা কিন্তু ভবিষ্যতে একটা বোঝা হয়ে যাচ্ছে। কারণ এই ঋণের যে সুদ, সেই সুদ বাবদ একটা প্রচুর পরিমাণ টাকা আপনাকে খরচ করতে হবে। একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে 2005 সালে আমরা সুদ বাবদ যেই পরিমাণ টাকা ব্যয় করতাম এখন প্রায় 13 গুণ ব্যয় বেড়ে গেছে শুধুমাত্র ইন্টারেস্ট পেমেন্টে। তো আমরা যদি এই বাজেট ঘাটতি ফাইন্যান্স করতে যাই শুধুমাত্র ঋণ কেন্দ্রিক, তাহলে সেটা আমাদের জন্য একটা ক্ষতিকর সিদ্ধান্ত হয়ে যাবে। ভাই এই বাজেটে লোকাল ইলেকট্রনিক্স কিছু প্রযুক্তি পণ্যে কর ছাড় দেওয়া হয়েছে, এটা কি আসলে সত্যিকারে আমাদের বাংলাদেশে ওন শিল্পায়নটাকে ক্রিয়েট করবে নাকি মানে যারা ওই বিশেষ কত শিল্পগোষ্ঠী এই সুবিধাটা আসলে পাবে? আপনার কাছে কি মনে হয়? দেখেন এই জিনিসটাকে না আমাদের এই থিওরির ভাষায় বলা হয় ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি প্রোডাকশন আর কি, ঠিক আছে। এটা যে বাংলাদেশে খুব নতুন কনসেপ্ট তা না, এটা বাংলাদেশে আগেও ছিল। এখন প্রশ্ন হইতেছে যে এই সুবিধার আওতায় আমাদের এখানে যে বড় বড় কোম্পানিগুলো কাজ করে তারা কি তাদের যে টেকনোলজি আছে সেই টেকনোলজিটা ট্রান্সফার করতেছে এখানে? যদি না করে শুধুমাত্র আমাদের দেশটাকে একটা জাস্ট ওই গ্যারাজের মতো কাজ করা হয় বা দর্জি দোকানের মতো কাজ করা হয় যেখানে আমি অ্যাসেম্বল করব, তাহলে কিন্তু এটার প্রকৃত সুফল ভোগ করা যাবে না। বরং এটার প্রকৃত সুফল তখনই ভোগ করা যাবে যদি আমাদের এখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে পর্যাপ্ত পরিমাণ ইনভেস্টমেন্ট হয়। এই বাজেটের বিগেস্ট লুপহোলটা কি ট্যাক্স রেট নাকি ট্যাক্স কালেকশন প্রসেসটা? দেখেন আমার কাছে সবসময় মনে হয় যে আমাদের ট্যাক্স কালেকশন প্রসেসে অনেক সমস্যা আছে। আমাদের ট্যাক্স কালেকশন প্রসেসে অনেক সমস্যা আছে। জিনিসটাকে অ্যাকচুয়ালি পুরোপুরি ডিজিটালাইজড করা দরকার। আদারওয়াইজ প্রচুর ট্যাক্স ফাঁকি দেওয়ার জায়গা আছে, যার কারণে আমরা কিন্তু আমাদের যে রাজস্ব লক্ষ্যমাত্রা তার থেকে সবসময় আন্ডার পারফর্ম করতেছি। সো ট্যাক্স রেট সেটা যেমন গুরুত্বপূর্ণ, আমি বলবো যে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের ট্যাক্স কালেকশন সিস্টেমটা। বাংলাদেশ কি এখনো কনজাম্পশন ড্রাইভেন ইকোনমি থেকে কি আসলে প্রোডাকশন ড্রাইভেন ইকোনমিতে টার্ন করতে পারতেছে বা পারবে, বা কি মনে হচ্ছে কোন দি রোডম্যাপ? বাংলাদেশ বরাবরের মতোই কনজাম্পশন ড্রিভেন ইকোনমি। কিভাবে? আমাদের যদি আয়ের খাতগুলো দেখেন, আমাদের আয়ের একটা বড় অংশ চলে আসে কোত্থেকে বলেন তো? রেমিটেন্স থেকে। এবং আমার ধারণা আমাদের যে রেমিটেন্সটা আসে এই রেমিটেন্সটা মূলত খুব আনপ্রোডাক্টিভভাবে ব্যয় হয়, সেটা অন্য আলোচনা আর কি। তবে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বিদেশ থেকে টাকা আসতেছে এবং সেই টাকাটাই মূলত আমাদের ইকোনমিকে কিন্তু বাঁচিয়ে রাখছে। আপনি যদি এই অর্থনীতিকে উত্তরণ করতে চান একটা কনজাম্পশন ড্রিভেন ইকোনমি দিয়ে সেই অর্থনীতিকে উত্তরণ করা সম্ভব না। আপনাকে বরং প্রোডাকশন বেসড একটা ইকোনমি গঠন করতে হবে, যেটা কিনা সরকারের নির্বাচনী ম্যান্ডেটও বটে। সরকার কিন্তু $1 ট্রিলিয়ন অর্থনীতির কথা বলছেন। তো সেদিকে একটা বড় ভূমিকা পালন করতেছে, বা সে একটা বড় ভূমিকা পালন করতেছে বলা ঠিক না, বলবো যে একটা বড় উদ্যোগ হচ্ছে এই যে কর কাঠামোটা, ঠিক আছে। আমার ধারণা এই কর কাঠামো ভবিষ্যতে আমাদের দেশে বিনিয়োগকারীদেরকে বিনিয়োগ করতে উৎসাহিত করবে। প্লাস
এই বাজেটে আরেকটা জিনিস বলা হয়েছিল, আমাদের বর্তমান বাজেটে কিন্তু এফডিআই এর পার্সেন্টেজ হচ্ছে 0.45 মতো পার্সেন্টেজের মতো, সেখানে সেটাকে বাড়িয়ে 2.5% করা হচ্ছে। তো বিদেশি বিনিয়োগগুলো যদি বাংলাদেশে এখন আসে, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা প্রোডাকশন ড্রিভেন ইকোনমির দিকে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার ভালো সম্ভাবনা আছে। এই যে লোন ডিপেন্ডেন্ট বা আমরা যে ধার করে আনা ডেভেলপমেন্ট কি আসলে লং টার্ম রিস্ক ফেলতেছেন আমাদের দেশে? এখন দেখেন আসলে আমরা যে লোনটা নিতেছি বা ঋণটা নিতেছি, এটা কোন খাতে ব্যয় করতেছি সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। লোনটা যদি আমি একটা আনপ্রোডাক্টিভ কাজে ব্যয় করি, আনপ্রোডাক্টিভ কাজটা কেমন হতে পারে, যে যেমন ধরেন আমার বিশাল ঘাটতি বাজেট, এই ঘাটতি বাজেটের ঘাটতি পূরণ করার জন্য যদি আমি আমার লোনকে ব্যয় করি, তাহলে সেটা আপনার কিন্তু লং টার্ম রিস্ক থাকবে, একটা বিশাল রিস্ক থাকবে। তবে প্রোডাক্টিভ খাতে যদি আমি আমার লোনটা ব্যবহার করি, যেমন ধরেন যে আমি একটা আধুনিক বন্দর নির্মাণ করব সিঙ্গাপুর স্টাইলে, সেই ক্ষেত্রে এই এই লোনটা তখন হবে আমার একটা প্রোডাক্টিভ খাতে লোন। একটু দুষ্টামি চলে যাই, শেষ দিকে চলে আসছে। বাজেট 2026 যদি সিনেমা হইতো, আপনি সিনেমার নামটা কি দিতেন? সিনেমা কি এক পার্টে সিনেমা হবে না দুই পার্টে সিনেমা করলে এক হবে? পার্টের সিনেমাতে, হ্যাঁ, আমরা সিকুয়েল করতে চাচ্ছি না। আমি তো ওরকম মানে নাম দেওয়ার ব্যাপারে খুব ভালো পারদর্শী না, তবে আমি এমন একটা নাম সাজেস্ট করব যেন সেটা আমাদের অর্থনৈতিক পুনরুত্থানকেই ইন্ডিকেট করে, এমন একটা। বলেন শুনি। এ রোড টু রিকভারি, এই রোড টু রিকভারি সাপোজ। আপনি এই বাজেট 10-এ কত দিবেন? 7। এই বাজেট সবচেয়ে বড় উইনার কে? দরিদ্র শ্রেণীর লোকজন এবং তরুণ সমাজ। আর বড় লুজার? এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে মধ্যবিত্ত। ভাই, 1 বছর পরে আমরা কি দেখে বুঝবো? আমার তো বছর শেষ হওয়ার পর তো বুঝবো যে বাজেট সাকসেসফুল অর নট। আমরা কোন দিকে টার্ন করে বুঝবো যে বাজেটটা সাকসেসফুল হয়েছে নাকি? দেখেন, কিছু বিষয়ের কথা আমি আপনাকে বলি। আমাদের সরকারের নির্ধারিত আপনার টার্গেট করা মূল্যস্ফীতির রেট কত? 7.5% আই গেস। জি। আমি যদি এটার কাছাকাছি নিয়ে আসতে পারি, এটা একটা ইন্ডিকেটর। 2, আমার এডিপির ইমপ্লিমেন্টেশন হয়েছে এখন পর্যন্ত 40.7% চলতি অর্থ বছরে। সেটাকে যদি আমি 60% করতে পারি, আমার কাছে আপাতত মূল চ্যালেঞ্জ হলো 2টা। এই 2টা জায়গায় যদি সব গভর্নমেন্ট সফলতা দেখাতে পারে, আমি বলবো যে সরকার বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সফল। আমি খুব বড় আশা রাখতে চাই না, বা এমন কোনো আশা রাখতে চাই না সেটা সরকারকে প্রেশারের মধ্যে ফেলে দিবে। আপনাদেরকে মনে রাখতে হবে, এই সরকার কিন্তু একটা ভঙ্গুর অর্থনীতিকে ঠিক করার জন্যে ভঙ্গুর অর্থনীতি নিয়ে তারা শুরু করেছে। তো সেই ক্ষেত্রে এই 2টা জিনিসই যদি তারা প্রথমে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারে, আমি বলবো যে সাকসেসফুল। ধন্যবাদ জাভেদ ভাই, ধন্যবাদ দর্শক। আমরা দেখলাম আজকে একজন অর্থনীতিবিদের চোখে এদেশের বাজেটের পিছনে ট্রেড অফ, পলিসি চয়েসেস অ্যান্ড আদার্স। ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।